রোহিঙ্গাদের জন্য আমাদের দেশের জায়গা নেই। আপনি কি চান না যে যারা মতুয়ারা এসছেন তারা নাগরিক হন, তারা এখানে সম্মান পান? ডবল ডবল চাকরি দেব বলেছিলেন। গ্রো আপ মমতা ব্যানার্জি। এই নার্সারি পলিটিক্স আর চলছে না। উনি ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না, তাতে মানুষের প্রাণ যায় যাক। আপনি শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন, এটা ওনাকে বুঝতে হবে। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ধমকানো চমকানো। সঠিকভাবে ভোট হলে অনেক গল্প পাল্টে যাবে, বাপি বাড়ি যা হয়ে যাবে। ২৫০০ পুলিশ নিয়ে যিনি ওই জোয়ার ভাটা যাত্রা না জোকার যাত্রা কি নবজোকার যাত্রা করেন, তিনি কি বুঝবেন সংগঠনের ব্যাপার? আমাদের গুনতি ৩৫ থেকে শুরু হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে আমি ঐশী এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। প্রথমে স্বাগত জানাই দ্য ওয়ালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সভা থেকে একাধিকবার একরকম বার্তা দিচ্ছেন। তিনি বলেছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীকে গুলিয়ে ফেললে চলবে না, সন্দেশখালীর ঘটনা আলাদা, সিঙ্গুর নন্দীগ্রাম আলাদা। কি বলবেন? হ্যাঁ, স্বাভাবিক। সিঙ্গুর নন্দীগ্রামে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, এখন সন্দেশখালীর সময় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি হয়েছেন স্বেচ্ছাচারী, তিনি হয়েছেন স্বৈরতন্ত্রী। যে কারণে যে ঘটনা সিঙ্গুর নন্দীগ্রামে ঘটেছিল সেখানেও তাপসী মালিকের তার চরিত্র হনন করে তাকে হত্যা করা হয়েছিল। এখানে হয়তো হত্যাটা হয়নি, আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে উনি বলেছেন মানুষ তো মারা যায়নি, মানে অর্থাৎ মানুষ মরলেই তার কাছে সেটা পলিটিক্যাল হবে। বেশ, তাহলে ভারতীয় জনতা পার্টির তো ২০০ জন কর্মী মারা গেছিল, তার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? সেখানে তো সিঙ্গুর নন্দীগ্রামে কতজন মানুষ মারা গেছিল, প্রতিটা মৃত্যু দুঃখের, প্রতিটা যন্ত্রণা দুঃখের। যদিও আপনার কথা অনুযায়ী আমরা যদি তুল্যমূল্য বিচারও করি তাহলে আমাদের কত কর্মী মারা গেছে, আর আপনি তার জন্য কি ব্যবস্থা করেছেন? আর অন্যদিকে সন্দেশখালীতে আপনি না মা মাটি মানুষের প্রতিনিধি, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী, সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনি, এবং সেখানে দাঁড়িয়ে আপনি সন্দেশখালীর মহিলাদের জন্য আপনি কি করেছেন, কি বলেছেন? উল্টে সরকার তো গ্রেফতার করেছে, অন্যদিকে নিশীথ প্রামাণিককে তিনি বলা যেতে পারে কার্যত কটাক্ষ করে বলছেন তাদের তো গুন্ডা দলে ঘুরে বেড়াচ্ছে। যখন মানে আপনার দলে ছিল, আপনার মনে হয়নি দুর্নীতিগ্রস্ত, আপনার মনে হয়নি আপদ, আপনার মনে হয়নি গুন্ডা? যেই তিনি যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে, আমাদের সাংসদ, গত ৫ বছর ধরে তিনি আমাদের সাংসদ, এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, আমাদের গর্ব তিনি। তাকে তখন মনে হলো মানে মানে এটা খুব ছেলে মানুষই হয়ে যাচ্ছে। আমি তো বলতে চাই একটা কথা, গ্রো আপ মমতা ব্যানার্জি। এই নার্সারি পলিটিক্স আর চলছে না। আপনার দলে যে ছিল সে যখন সব ভালো, রাজীব বন্দ্যোপাধ্যায় যেই চলে এলো বিজেপিতে তিনি হয়ে গেলেন বনসহায়ক দপ্তরের দুর্নীতির মাস্টার মাইন্ড। আবার যখন তিনি ফেরত গেলেন তখন কিচ্ছু নেই, সব কিছু ভ্যানিশ। এইগুলো মানুষ বুঝতে পারছে। তিনি বলছেন বিজেপি ভাওতাবাজি পার্টি, জুমলা পার্টি, তারা আজকে পশ্চিমবঙ্গের সন্দেশখালী নিয়ে এত কথা বলছে, তারা কুস্তিগিরদের সঙ্গে কি করেছে যারা সোনা জয়ী, তারই সঙ্গে বিলকিস বানোর ক্ষেত্রে তারা কি করেছে, এক্ষেত্রে কি বলবেন? মানে কে কাকে কি বলছে আমি বুঝতে পারছি না। চালুনি বলে সূচকে আমার মনে হচ্ছে জুমলা পার্টি বলছে ভারতীয় জনতা পার্টিকে, আর আপনি তো জুমলা করে বেড়াচ্ছেন। ডবল ডবল চাকরি দেব বলেছিলেন, তার বদলে আপনি দিয়েছেন ঘুগনি শিল্প, সিঙ্গারা শিল্প, কচুরি শিল্প, ঝালমুড়ি শিল্প, কাশফুলের বালির শিল্প। আপনি রাজ্যের মানুষকে জুমলা করেছেন, রাজ্যের মানুষকে আপনি বলেছিলেন পরিবর্তনের ডাক দিয়ে শিল্প আসবে। আমরা দেখেছি একের পর এক কারখানা বন্ধ হয়েছে। আমার খুব ভালো লাগতো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিদেশ গেছেন, আমার আপনার করের টাকায় গেছেন, সেখানে গিয়ে তিনি শিল্প আনছেন, আমার সত্যি খুব ভালো লাগতো। কিন্তু কাকস্য পরিবেদনা আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তিনি স্পেনে ছুটছেন, জগিং করছেন, শিল্প জগ করে আসছে না। উল্টে বেহালার বীরেন রায় রোডের একজন কি বলবো অত্যন্ত বিশিষ্ট জনকে, তাকে যেতে হচ্ছে নাকি স্পেনে গিয়ে শিল্পের কথা বলতে। মানে এর থেকে দুঃখের লজ্জার আর কিছু হয় না। এবারে চলে আসে, আপনি বললেন যে কি আমাদের মমতা ব্যানার্জি কি করেছেন, উনি বিলকিস বানোর জন্য ওনার প্রাণ কাঁদছে। সত্যি কথাই, বিলকিস যে কোনো নারী হিসেবে যে কোনো ধর্ষণ ঘটনাকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। কোনো ধর্ষণের ঘটনা হওয়া উচিত হয়নি। তাহলে সন্দেশখালীর জন্য বলছেন না কেন? পিঠের নাম করে যে এই পিঠে শিল্প তৈরি হয়েছে,
এক দশক ধরে সেখানকার মায়েদের, সেখানকার মেয়েদের সুন্দরী যুবতীতে সেখানকার বাড়ির লোকেরা থাকতে দিতেন না, তারা পাঠিয়ে দিতেন অন্যান্য রাজ্যে, ভিন জেলায়। শাহজাহানদের ভয়, পিঠের ভয়। আপনার মনে হয়নি? আপনি তো ধর্ষকের বিরোধী। কিছু অভিযোগ ছিল, আমি তো গ্রেফতার করিয়েছি। কিসের জন্য, কিভাবে গ্রেফতার করিয়েছেন? এতদিন ধরে উনি করছি করব ওখানকার ওই টুকি খেলা করিয়ে, লুকোচুরি খেলিয়ে ওখানে দীর্ঘদিন সময় ধরে শেখ শাহজাহান এই কাজ করে গেছেন। পিঠে শিল্প, মাছের ব্যবসার আড়ালে ড্রাগ পাচার, মানে এটা কোনো একাত্তা নির্দোষ ঘটনা নয়। আর এই শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন কে? মমতা ব্যানার্জি। তিনি বলছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে। যদি টার্গেট বলেন ইডি নয়, যদি বলেন বিজেপি না, নারীরা টার্গেট করেছে। কারণ পশ্চিমবঙ্গের একজন নারী হিসেবে আমার দল ভুলে যান, আমার জাতি ধর্ম কিচ্ছু ভুলে যান, আমি একজন নারী। সেই নারী হিসেবে ওই নারীদের অত্যাচারী শেখ শাহজাহানকে আমরা টার্গেট করেছি। রাজ্যের প্রতিটা নারী আপনার কাছ থেকে জবাব নেবে যে আপনি একজন নারী হয়ে এই মেয়েদের পাশে কেন দাঁড়ালেন না? আপনি উল্টে বলছেন সাজানো ঘটনা। আর একটা স্ক্রিপ্ট কতবার বলবেন? পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি থ্রু সন্দেশখালি, এক ঘটনা, সব সাজানো, সব মিথ্যে, সব ভুল। আর শুধুমাত্র আপনার ওই দুষ্টু মিষ্টি ভাইরাই ঠিক কথা বলে। সিএ নিয়ে কেন্দ্র থেকে রাজ্য সব জায়গায় তোলপাড়, এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি থাকতে তো সিএ এখানে অ্যাপ্লাই করা হবে না, কিন্তু এই যে সিএ নিয়ে বিজেপি কেন অ্যাপ্লাই করছে না? বিজেপির নেতাদের তো আগে অ্যাপ্লাই করা উচিত, তিনি তাই বলছেন। মানে অ্যাপ্লাইটা কি করে করা হবে? এটা তো আইন, এটা তো ভারতীয় জনতা পার্টি আমাদের ইস্তেহারে দেওয়া হয়েছিল। নাগরিকত্বের আবেদন তারা আগে কেন? আমি বলছি এটা তো মোদি কি গ্যারেন্টি? যারা এখানে সিএ, যারা বাংলাদেশ থেকে এসছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছেন, নিজেদের ধর্ম, নিজেদের সম্ভ্রম, নিজেদের প্রাণের ভয়, তারা এখানে নাগরিকত্বের অ্যাপ্লাই করবেন তো। এবং একটা জিনিস খুব স্পষ্ট, উনি বলছেন উনি থাকতে বেশ, তো উনি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, আর বেশি দেরি নেই যদিও তারপরেই তো সিএ এখানে অ্যাপ্লাই হবে। মানে যদি উনি অ্যাপ্লাই করতে না দেন, প্রথম কথা উনি পারবেন না, কারণ এই নাগরিকত্বর বিষয়টা এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, কেন্দ্রীয় সরকার এটাকে অ্যাপ্লাই করবে। রাজ্যের মানুষ যারা চাইছেন, যারা এসছেন এই রাজ্যে এখানে শরণার্থী হয়ে, তাদের সম্মান দেবে। সিএ কারোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নেবে না, শুধুমাত্র যারা এখানে নাগরিকত্ব চাইছেন তারা পাবেন। এবং স্বাভাবিকভাবেও যারা সিএ ছাড়াও, ধরুন অন্যান্য দেশ থেকে যারা এসছেন, কেউ পাকিস্তান থেকে এসছেন, অন্য ধর্মের, সেখানকার সংখ্যাগুরু ধর্মের, মুসলিম, আপনার বারে আমরা দেখি বামপন্থীরা জিজ্ঞাসা করে যে ওই যে গায়ক একজন ছিলেন আদনান সামি, তিনি কি করে পেলেন? আরে তিনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে স্বাভাবিকভাবে পেয়েছেন। এবং ধরুন অন্য যে কোনো দেশের নাগরিক তারা যদি অ্যাপ্লাই করেন স্বাভাবিক পাবেন। সিএ এটা স্পেশাল প্রভিশন, যারা এই আমাদের ভারতবর্ষে এসছেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে, সেখানকার যারা সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্ট, জৈন যারা রয়েছেন, তাদের জন্য। আপনারা তো অসুবিধা হচ্ছে কেন? আপনি তাহলে মতুয়াদের কাছে গেছিলেন, মতুয়ার ভোট আপনি দাবি করেছিলেন, মতুয়াদের আপনি সংসদে পাঠিয়েছিলেন, আপনি যাকে এবারে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বালা ঠাকুর, তাকে জিজ্ঞাসা করুন না, এক মমতা টু অন্য মমতা, জিজ্ঞাসা করুন যে আপনি কি চান না যে যারা মতুয়ারা এসছেন তারা নাগরিক হন, তারা এখানে সম্মান পান? আর নাগরিক, আপনি সাংবাদিক, আপনারা জানবেন যে যদি কেউ পাসপোর্ট করতে যায়, ধরুন আপনাদের জেনারেশনের কেউ, তাদের জিজ্ঞাসা করবে আপনার বাড়ির কি দলিল আছে, আপনি এখানকার মানে পশ্চিমবঙ্গ কতদিন ধরে বসবাস করছেন, প্রমাণ চাওয়া হবে। ৭১-এর আগে যারা আছে তাদের দলিল তাদের চাওয়া হয়। সেটা তো বলছেন যে অ্যাপ্লাই করা মানেই তো সে অন্য দেশ থেকে এসছে, এবং এতদিন ছিলেন তিনি অনুপ্রবেশকারী, এটা তো প্রমাণ হয়ে যাবে। সেক্ষেত্রে শরণার্থী হিসেবে ছিলেন তো। আমাদের ভারতবর্ষ এটার প্রয়োজন হতো না, কারণ ধর্মের কারণে বিভাজন হয়েছে একটি দেশের 1947 সালে। মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন, আমরা ভুলছি না। এইগুলো প্রয়োজনই পড়তো না যদি লিয়াকত নেহরু প্যাক্ট যেটা হয়েছিল সেটা যদি বজায় রাখা হতো। অর্থাৎ আমাদের এই দেশ থেকে যারা সেই দেশে যাচ্ছেন বা সেই দেশ থেকে যারা এই দেশে আসছেন, প্রত্যেকের দেখভাল করা ভারতবর্ষ করে দেখিয়েছে, কিন্তু সেই পাকিস্তান বা বাংলাদেশ করে দেখায়নি। আপনি চিন্তা করুন, 1947 সালে পাকিস্তানে যেই শতাংশ হিন্দু ছিলেন, 12 থেকে এখন 1% কম হিন্দু কোথায় গেলেন?
বাংলাদেশে প্রায় 27% হিন্দু ছিলেন, সেখানে এখন নেমে দাঁড়িয়েছে 10 কি 11% কি তারও কম হবে। কোথায় গেলেন এত হিন্দু? কোথায় গেলেন তারা? হয় তাদের মারা হয়েছে বা বেশিরভাগ মানুষ তারা আবার আরেকবার প্রাণ ভয় তারা পালিয়ে এসছেন। তো তাদের ভারতবর্ষ স্বাভাবিক কারণেই তাদের তো আশ্রয় দিয়েছে। আসামের ডিটেনশন ক্যাম্পকারীদের জন্য আমাদের দেশের কোনো জায়গা নেই, রোহিঙ্গাদের জন্য আমাদের দেশের জায়গা নেই। যারা ভারতের মূল ভূখণ্ডের অংশ ছিলেন, সেই বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, তাদের যারা আসছেন তাদের জায়গা আছে। বলছেন ডিটেনশন ক্যাম্পে আসামে রাখা হয়েছে, আবার পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করে বিদেশি বলে চিহ্নিত করে রেখে দেওয়া। দেখুন, উনি সব জানেন কিন্তু বলেন না। আমার খারাপ লাগছে বলতে, একজন মুখ্যমন্ত্রী, ওনার পদকে আমি সম্মান করি, ওনার চেয়ারকে সম্মান করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে বলছেন, দেখুন আমার তো এটা বলতে মোটেও ভালো লাগবে না আপনাকে। উনি ভালো করে জানেন যে ডিটেনশন ক্যাম্প হয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টের তার নির্দেশে। ডিটেনশন ক্যাম্প বিজেপি করেনি। কোন সময় হয়েছিল? সুপ্রিম কোর্টের নির্দেশে, উনি ভালো করে জানেন। এবং ওনাকে জিজ্ঞাসা করুন না কতজন আছে, ওই একটা হিসেব দেয় নাকি 12 লাখ 13 লাখ সিপিএম এবং তৃণমূল, লিস্টটা দেখান না। ডিটেনশন ক্যাম্প কিচ্ছু নেই ওখানে, কেউ নেই সেখানে। সুপ্রিম কোর্ট দিয়েছিলেন কারণ সেখানে একটা ভয়ঙ্করভাবে, সেই সময় আপনি জানেন যে যখন অস্থির সময়, সেই সময় বাংলাদেশ থেকে কাতারে কাতারে সেখানকার মানুষ ঢুকছিলেন সেই বর্ডার দিয়ে। এবং সেই কারণে মাননীয় সুপ্রিম কোর্ট, কারণ আমাদের দেশের সুরক্ষা বিঘ্নিত, আমাদের দেশের যে ঐক্য বলুন, সুরক্ষা বলুন, নিরাপত্তা বলুন বিঘ্নিত হচ্ছিল, সেই কারণে চিহ্নিত করার জন্য তাদের একটা জায়গা আলাদা করে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা বামাতিরা এত কথা বলেন, জিজ্ঞাসা করুন না উইঘুরের ক্যাম্পের সম্পর্কে। সেখানে তাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই বলি বা বাম যাদের জন্য ভোট করে, ভোটের রাজনীতি করে এসেছে, সেখানে কিভাবে তাদের রাখা হয়েছে? তাদের নিজের ধর্মাচরণ করতে পর্যন্ত দেওয়া হয় না। এবং তারা মোদিকে বলে নাকি ফ্যাসিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবঙ্গে কি করছেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন। আমাদের মিটিং মিছিল কোনো কিছু যেতে হলে, কোনো কিছু আমাদের সংগঠিত করতে হলে মাননীয় আদালতে যেতে হয়। আদালত ছাড়া আমাদের এখানে কোনো রকম মিটিং মিছিল পর্যন্ত করা যায় না। কোন গণতান্ত্রিক দলের এরকম অবস্থা হয় বলুন তো? এবং যেমন তেমন দল নয়, এই মুহূর্তে যে দল বিশ্বের সর্ববৃহৎ দল, যে দল দুবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় ছিলেন, তৃতীয়বারের জন্য আবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছেন, তাকে উনি আটকে দেন। আমাদের অমিত শাহজি, তাকে পশ্চিমবঙ্গে হেলিকপ্টার অবতরণ পর্যন্ত করতে দেওয়া হয়নি। এটা দর্শকদের জেনে রাখা ভালো। উনি স্বৈরতান্ত্রিক কথা বলেন, ডিকটেটরশিপ। আমি বলে দিচ্ছি কাকে বলে ডিকটেটরশিপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তখন ঝাড়খণ্ডে অবতরণ করিয়ে উনি গাড়ির পথে এসেছিলেন এবং সেখানে ঝাড়গ্রামে সভা করে গেছিলেন। এইটাকে বলে ডিকটেটরশিপ। আর মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে তিনি বিভিন্ন জায়গায় গেছেন নির্বাচনী প্রচারে, গোয়া থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা, প্রতিটা জায়গায় আমাদের সরকার। ওনাকে জিজ্ঞাসা করুন কোথাও ওনার হেলিকপ্টার অবতরণ, প্লেন অবতরণ, হ্যান ত্যান কোথাও কোনো আটকানো হয়নি। কারণ আমরা গণতান্ত্রিকভাবে আমরা জেতাতে বিশ্বাস করি। ওনার মতন ওই ব্যালট নিয়ে পালিয়ে যাওয়া, ব্যালট খেয়ে নেওয়া, ব্যালট ভাজা, ব্যালটের ব্যাটার ফ্রাই, এগুলো করি না আমরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যাদের চাকরি খেয়েছেন তাদেরকেই এবার তারাই জবাব দেবে, জনগণের দরবারে তার বিচার হবে, এমনটাই তিনি বলছেন। এবং তারই সঙ্গে বলছেন দেবাংশুকে প্রার্থী করেছি, ছুটিয়ে বেড়ানো করাবে। এবারে কি বলবেন এই বিষয়ে? আমি ওই মানে ছোটোখাটো এদের কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, দেখুন জনতাই জবাব দেবে, একদম সঠিক কথা বলেছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দূরদৃষ্টির আমি সত্যি কথা আমি মানে প্রশংসা করছি। উনি জানেন যে জনতাই জনার্দন, জনতাই জবাব দেবে। জনতা দেখেছে যে কিভাবে এই রাজ্যে ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি চুরি হয়েছে এবং যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আছে 1000 দিনের ওপরে। এই দুর্বিষহ গরমে, এটা সবে শুরু হচ্ছে গরম গ্রীষ্মকাল, এই গরমে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে থাকবে। এই গরমে তাদের যে যন্ত্রণা, তাদের বাড়ির ছেলে মেয়েদের যে যন্ত্রণা জনতা দেখছে, তাই জনতাই জবাব দেবে। এবং সেই চোর বা চোরদের যিনি ধরিয়ে দিয়েছিলেন তার নাম প্রাক্তন বিচারপতি আমাদের প্রার্থী তমলুকের শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকেই মানুষ হাত তুলে দুহাত ভরে আশীর্বাদ করবেন। আর ওইসব চ্যাংড়া ফচকেদের কথা আমাকে প্লিজ বলবেন না।
মানে যে দেখা যাচ্ছে যে দেবাশিস ধর তিনি তখন সুপার ছিলেন ইয়েতে শীতলকুচিতে, তখন যে শীতলকুচিতে ঘটনা ঘটেছিল তার দায়ভারও এখন মুখ্যমন্ত্রী বলছেন যে যার নেতৃত্বে এই যে শীতলকুচিতে গুলি চললো, সাধারণ মানুষের প্রাণহানি হলো, তাকেই বিজেপি বীরভূমে প্রার্থী করেছে। কি বলবেন? দুটো কথা বলতে চাই। 21শে জুলাই নামটা নিশ্চয়ই মনে আছে। 21শে জুলাই যার নির্দেশে গুলি চলেছিল তার নাম মনীশ গুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মনীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন। আর শীতলকুচিতে দেবাশিস ধর পুলিশ সুপার হিসেবে তিনি যেটা করেছেন, তিনি গণতন্ত্র রক্ষা করেছেন, তিনি সেখানে শান্তি রক্ষা করেছেন। এই ঘটনাটা না করলে সিআইএসএফ প্রাণ যেত। তিনি তার জায়গায় কোথায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করবেন তা নয়, তাকে তিরস্কৃত করা হয়েছিল একটাই কারণে, শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্সের জন্য, শুধুমাত্র দুধেল গাই ভোটের জন্য। তার কাছে তিনি ভোট ব্যাংক ছাড়া তিনি আর কিচ্ছু বোঝেন না। সেখানে মানুষের প্রাণ যায় তো যাক। সিআরপিএফ যারা আমাদের ওখানে জওয়ানরা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী ছিলেন, তাদের উপর বিশাল যে একটা ফোর্স, প্রায় 200 জন মানুষ তারা আক্রমণ করছিলেন ভোট লুঠের উদ্দেশ্যে, বুথ জ্যামের উদ্দেশ্যে, সেইটাকে যিনি প্রতিহত করেছিলেন তিনি প্রাক্তন এসপি দেবাশিস ধর। তাকে পুরস্কৃত করার জায়গায় তাকে উনি শাস্তি দিয়েছেন, তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেয় করা হয়েছে। শ্রী দেবাশিস ধর তিনি তো বলেছেন যে আমার ঠিক সময় এলে আমি জবাব দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তো করতে পারতেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তদন্ত, করেননি কেন? কারণ তিনি জানেন কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা হয়েছিল তিনি তো ভালো করে জানেন। তিনি ভেবেছিলেন দেবাশিস ধর তার মিথ্যের হাতে হ্যাঁ মিলিয়ে তিনি কথা বলবেন। দেবাশিস ধর তিনি, আমি তো তাকে সাহসী বলবো, তাকে প্রণাম জানাই, অন্তত বুকে বল এনে তিনি বলেছিলেন যে দিদি ওই দিন ওই ঘটনা হয়েছিল, তা না হলে কেন্দ্রীয় বাহিনী এই 200 জন মিলে, এই কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন যারা ছিলেন 4-5 জন, তাদের প্রাণে মেরে ফেলতো ভোট লুট করার জন্য, শুধুমাত্র ভোট। আমি বলি, সবসময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট টু ভোট পলিটিক্স করেন। এক ভোটের পরে অন্য ভোট, 21-এর পরে 24, 24-এর পরে আবার দেখবেন 26। উনি ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না। তাতে মানুষের প্রাণ যায় যাক, মানুষের জীবন জীবিকা, বাচ্চাদের মুখের অন্ন সব কেড়ে নিলে নিক, ভোটে জিততে হবে যে কোনো মূল্যে। তাতে কেন্দ্রীয় জওয়ানরা মারা যেতেন, অসুবিধা কি হতো? এবং কেন্দ্রীয় জওয়ানরা যেটা করেছিলেন সেই সময় তাদের মনে হয়েছিল সঠিক। আমরা কারোর প্রাণ যাওয়াতে আমরা আনন্দ করছি না, প্রতিটা প্রাণ মূল্যবান, প্রতিটা মানুষের জীবন মূল্যবান, কিন্তু সেই সময় তাদের যে মনে হয়েছিল এটা সঠিক কাজ, সেটাই করেছিলেন। আপনি যদি বলেন একটা যুদ্ধে গিয়ে যে অমুক যারা বিরোধী বা যারা অন্য দেশের শত্রুপক্ষের দেশ তাদের কিছু সৈনিক মারা গেছে, আপনি কি দুঃখ করবেন? না, কারণ তারা আমার দেশকে আক্রমণ করছিল। আর যারা দেশের সৈন্য, যারা দেশকে আমাদের সুরক্ষিত করেন, তাদের উপর যারা আক্রমণ হানিয়েছে, আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। এ কেমন তরে বিচার আপনার? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, আপনি শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন, এটা ওনাকে বুঝতে হবে। উনি ভুলে যান কি করে আমি জানি না। কথায় কথায় বললেন যে বিজেপির সর্ববৃহৎ দল দেশের, এবং তার সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ দল। সেই বিশ্বের সর্ববৃহৎ দল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারছে না কেন? আরে সেটা ঠিক সময় দেবে। আমাদের তো তৃণমূল কংগ্রেসের মতন আঞ্চলিক দল নয় ভাই যে 42টাতেই গল্প শেষ। আমাদের 542টা প্রার্থী আছে, আমাদের বিভিন্ন ফেজে বিভিন্ন নাম আছে। আমাদের ডায়মন্ড হারবারের যিনি প্রার্থী হবেন দেরি আছে তো, সেই নাম তো এখনো ভোট প্রায় 2 মাস, প্রায় 2 মাস বলছি, 56 দিন মতন বাকি আছে, 57 দিন মতন বাকি আছে। ঠিক সময় দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম নষ্ট করছেন কেন? হারার ভয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিজেপি যদি এরকম কোনো প্রার্থী দেয়, যে প্রার্থী ঠিক মতন যদি ভোট হয় তাহলে তাকে প্রাক্তন সাংসদ হয়ে যেতে হবে, সেই ভয়? আরে বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে না তৃণমূলের। আমাদের ঠিক সময়, সঠিক সময়, সঠিক প্রার্থীর নাম ঘোষিত হবে। প্রার্থী দিয়ে কি ভোট বৈতরণী পার হবে? সেখানে বিজেপির সাংগঠনিক শক্তি, মাঠে ঘাটে ময়দানের শক্তি কত? দেখুন, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি আছে, তৃণমূলের যেটা আমি নিশ্চয়ই আছে, তৃণমূলের যেটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক শক্তি। দেখুন, 2500 পুলিশ নিয়ে যিনি ওই জোয়ার ভাটা যাত্রা না জোকার যাত্রা কি নবজোকার যাত্রা করেন, তিনি কি বুঝবেন সংগঠনের ব্যাপার?
তিনি কি বুঝবেন কিভাবে তিলে তিলে পরিশ্রম করে একটা শূন্য থেকে আমাদের এই এখন প্র্যাকটিক্যালি ৭৭ জন যে আমাদের বিধায়ক তৈরি করতে হয়েছে, শূন্য থেকে ১৮ জন সাংসদ তৈরি করতে হয়েছে। এই মুহূর্তে গত ২০২১-এর ভোটে ২,২১,০০০ মানুষ, ২,২৮,০০,০০০ মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমাদের হয়ে ভোট দিয়েছেন। তৃণমূলের সঙ্গে আমাদের যদি আপনি সংখ্যার ব্যবধান বলেন, মাত্র ৬০ লক্ষ ভোটের ব্যবধান, সিটের ব্যবধান হয়তো বেশি, মাত্র ৬০ লক্ষ ভোটের ব্যবধান হয়েছে। তো হেন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সাংগঠনিক। আরে ওরা তো যেটা করে প্রশাসনিক, ধমকানো, চমকানো, মানুষের জীবন জীবিকা যদি কারণ দোকান থাকে সেটা ভেঙে দেওয়া, বাড়িতে যুবতী মেয়ে থাকলে তাকে ধমকে দেওয়া, ওই শাহজাহান স্টাইল। মানে আমি আবার ঘুরে ফিরে আসতেই হচ্ছে ভাই শাহজাহানে, কারণ শাহজাহান যেটা করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা মডেল। এবং এই মডেল ডায়মন্ড হারবার থেকে সন্দেশখালি, ওইদিকে কাকদ্বীপ থেকে কোচবিহার, সব জায়গায় মডেল হয়েছে। কিছুদিন আগে দিনহাটাতে এক মহিলা বলছিলেন তো যে আমাদের ডাকা হতো পার্টি অফিসে পিঠের ডাকা বানানোর জন্য, যারা বানা করতো তাদের মারধর করা হয়েছে। তো এই মডেল তৈরি হয়েছে, অনেকে লজ্জায় বলতে চাইছেন না, বলতে পারছেন না, স্বাভাবিক। একটা তাদের মনে হচ্ছে একটা সামাজিক একটা আমাদের, আমরা এখনো ভাবি একটা ট্যাবু, তো সেটার কারণে হয়তো আসছেন না। কিন্তু ঘটনা হলো এইটা একটা মডেল, এবং যে মডেল ডায়মন্ড হারবার থেকে সন্দেশখালী সর্বত্র প্রয়োগ করা হয়েছে। ডায়মন্ড হারবারে তো জাহাঙ্গীর একজন নাকি আছেন, মানে পুরো আমরা মোগল সাম্রাজ্য দেখতে পাচ্ছি, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, কত লোক আসবে। তো এরা তো সবই এদের উৎপত্তি বা তাদের কাজ হচ্ছে একটাই, এই মডেলটাকে বজায় রাখা, ভয়, ফিয়ার সাইকোসিস বজায় রাখা, যাতে কিনা ভোট সঠিকভাবে না মানুষ দিতে পারে। আরে অত পেছনেও যেতে হবে না, 2023 গত বছর পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি প্রার্থী, গণনা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয়নি। ভাবতে পারছেন, প্রার্থী ঢুকতে পারছে না গণনা কেন্দ্রে, যিনি এজেন্ট তাকে মেরে ধরে চ্যাংদোলা করে বাইরে বার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, ডায়মন্ড হারবার মডেল এইটাই। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওই ২৫০০ পুলিশ নিয়ে যিনি ঘোরেন তাকে বুঝতে হবে যে সঠিকভাবে ভোট হলে অনেক গল্প পাল্টে যাবে, বাপি বাড়ি যা হয়ে যাবে। জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশকে ছাপিয়ে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোট যদি সুষ্ঠুভাবে হয়, ভারতীয় জনতা পার্টি অমিত শাহ টার্গেট দিয়ে গেছেন ৩৫টা সিট, কটা হবে? আমাদের গুনতি ৩৫ থেকেই শুরু হবে, ৩৫ থেকে, যেরকম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট দিয়ে গেছেন, গুনতি শুরু হবে। আমি বলছি না, আপনি রাস্তায় ঘাটে, আপনারা তো সংবাদ মাধ্যম, যারা আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন জেলায় ঘুরছেন, আপনারা দেখুন মানুষ চাইছে, মানুষ বলছে ফির একবার মোদী সরকার, ফির একবার ৪০০ পার। সঠিকভাবে ভোট হলে, ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ না হলে, কারণ দেখুন কেন্দ্রীয় বাহিনী তাদের পক্ষে তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ধমকানো, চমকানো, ভোট দান থেকে বিরত থাকতে বলা, যাদের আছে ভোটার কার্ড কেড়ে নেওয়া। এই মডেলটা যদি প্রতিহত করা যায়, আমার বিশ্বাস যেভাবে সন্দেশখালীর মেয়েরা মায়েরা এগিয়ে এসছেন, ডায়মন্ড হারবারের মেয়েরা মায়েরাও এইরকমভাবে তারা এগিয়ে আসবেন। এবং যদি এটা হয় তাহলে অবশ্যই বাপি বাড়ি যা। লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্য থেকে কেন্দ্র বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা কেয়া ঘোষ। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।